আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগতম জানাচ্ছি রানাস টিচিং হোমের পক্ষ থেকে। শিক্ষার্থীরা, আমরা রেওমিলের যে চ্যাপ্টারটি রয়েছে, রেওমিলের চ্যাপ্টার অর্থাৎ অধ্যায় 9 এর 1 আর 2 নং অনুশীলনীর যে প্রশ্নটি রয়েছিল সেগুলো আমরা সমাধান করে দিয়েছি, যা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবা। যারা যারা চ্যানেলটিতে প্রথম এসেছো এবং এর আগে কখনো এই চ্যানেলটি দেখো নাই, অবশ্যই ব্যবসা শিক্ষার জন্য যদি তুমি কোনো একটা ভালো চ্যানেল তৈরি করতে চাও বা ভালো কোনো কিছু পেতে চাও, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে তোমার সাবস্ক্রাইব করা উচিত। শিক্ষার্থীরা, আমরা এখন সরাসরি চলে যাব আমাদের 3 নম্বর সৃজনশীল অনুশীলনী, যেটা তোমাদের পাঠ্য বই 139-এর। আর একটু কথা বলে নেই, যারা যারা প্রিভিয়াস ভিডিও দেখে এই অধ্যায়ের অঙ্কগুলো শিখছো তাদেরকে বলবো কিছু কিছু এনটি প্লাস মাইনাস হয়েছে, অর্থাৎ পূর্বের ভিডিও দেখে যদি তুমি করো তাহলে সেই ক্ষেত্রে এটা ভুল হওয়ার চান্স রয়েছে। নতুন বইয়ের নতুন উদ্দীপক দিয়ে আমরা করাচ্ছি, তাই নতুন বইয়ের নতুন উদ্দীপক দিয়ে যদি তুমি করতে চাও অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতে হবে। মেসার সালেহ অ্যান্ড কোং এর হিসাব রক্ষক কর্তৃক প্রস্তুতকৃত রেওমিলটিতে কিছু অসামঞ্জস্য পরিলক্ষিত হয়। এটি ত্রুটিপূর্ণ রেওমিল নিচে দেওয়া হলো, অর্থাৎ এই যে রেওমিলটা দেওয়া আছে সেই রেওমিলটা অবভিয়াসলি একটা ত্রুটিপূর্ণ রেওমিল, মানে এইটাতে ভুল আছে। ঠিক আছে, এই রেওমিলটাতে কি আছে? ভুল আছে। আবার বলতেছি, এই রেওমিলটিতেই তোমার ভুল আছে। সো এখানে কোনো এন্ট্রি ডেবিট আছে, কোনো এন্ট্রি ক্রেডিট আছে, যেগুলো ক্রেডিট হওয়ার কথা ছিল সেগুলো ডেবিট আছে, যেগুলো ডেবিট হওয়ার কথা ছিল সেগুলো ক্রেডিট আছে। সো কিছু কিছু এন্ট্রিতে এখানে ভুল আছে, তো মনে রাখবা যে এইখানে কিছু কিছু এন্ট্রিতে ভুল আছে। এবার দেখো, আমাদের কত বলছে যে মেসার সালেহ অ্যান্ড কোং এর মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ এই যে এন্ট্রিগুলো দেওয়া আছে এই এন্ট্রিগুলোর ভিতর থেকে মূলধন জাতীয় প্রাপ্তি, অর্থাৎ কোনগুলো মূলধন জাতীয় প্রাপ্তি, যা তোমরা চতুর্থ অধ্যায়ে শিখেছো, যে মূলধন জাতীয় প্রাপ্তির সংজ্ঞা শিখেছো, মূলধন জাতীয় প্রাপ্তির এন্ট্রিগুলো তোমরা শিখেছো। সো এখান থেকে তুমি খুঁজে বার করবা মূলধন জাতীয় প্রাপ্তি কী। সো আমরা যদি প্রশ্নের অ্যান্সারে যাই, আমরা এখানে দেখতে পারবো আমরা দীর্ঘমেয়াদী যেই সুবিধাগুলো গ্রহণ করেছি, যেমন ঋণ সুবিধা আমরা গ্রহণ করেছি, এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। এরপর আমরা মূলধন এখানে গ্রহণ করেছি, যা হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তির ভিতরে পড়ে। সো আমরা এখান থেকে মানে উপরের এন্ট্রিগুলো থেকে দুইটাই পাইছি মূলধন জাতীয় প্রাপ্তি। একটা হচ্ছে গৃহীত ঋণ, যেটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে এসেছে, আরেকটা হচ্ছে মূলধন, যেটা আমাদের মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করেছে। এবার আমরা চলে যাব উপযুক্ত তথ্যের আলোকে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ সবসময় বলে রাখছি যে মুনাফা জাতীয় ব্যয় যদি তুমি করতে চাও এই চ্যাপ্টারে, অবশ্যই প্রারম্ভিক মজুত পণ্য বা সমাপনী মজুত পণ্য এগুলো দেওয়া থাকবে। সেই ক্ষেত্রে তুমি কি করবা? বিক্রিত পণ্যের ব্যয় বের করবা। সো এই অঙ্ক থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় কীভাবে বের করবো? দেখো, প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য আমরা এন্ট্রি থেকে খুঁজে বের করবো। এখানে আমাদের দেওয়া আছে 34,000। এরপর আমরা ক্রয় লিখবো, ক্রয় হচ্ছে 1 লক্ষ টাকা। আমরা যেহেতু বলছি নিট ক্রয়, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ করব, তাই আমরা নিট ক্রয়গুলো কী করবো মানে করার জন্য ক্রয়ের সাথে যেগুলো যোগ বিয়োগ হয় সেগুলো আমরা যোগ বিয়োগ করবো। মনে রাখবা, ক্রয় থেকে সবসময় বহি ফেরত বাদ যায়, ক্রয় থেকে বহি ফেরত বাদ যায়। মনে রাখবা, ক্রয় থেকে বহি ফেরত বাদ যায়, মানে ক্রয় বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত, ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ যায়। সো আমরা কি করব? বিক্রিত পণ্যের ব্যয় করার সময় ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিব, 6,000 টাকা আমরা বাদ দিব, তাহলে 94,000 টাকা। তাহলে আমরা পাইলাম প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে 34,000, 94,000 টাকা আমরা পাইলাম হচ্ছে নিট ক্রয়। আর জাহাজ ভাড়া হচ্ছে আমাদের প্রত্যক্ষ ব্যয়, তাহলে আমরা ক্রয় সংক্রান্ত ব্যয়, প্রত্যক্ষ ব্যয়, সেই ক্ষেত্রে জাহাজ ভাড়া আমরা দিয়ে দিব। জাহাজ ভাড়া হয়ে যাবে আমাদের কত? 5,000 টাকা। ওভারঅল আমাদের হয়ে গেল 5,000 টাকা। হয়ে যাওয়ার পরে আমাদের 1,33,000 টাকা বিক্রিত পণ্যের ব্যয়। এই এন্ট্রিটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের সমাধান। সো অন্যান্য পরোক্ষ খরচ কি আছে? দেখো, অন্যান্য আরও কিছু পরোক্ষ খরচ আছে যেগুলো আমাদের মুনাফা জাতীয় ব্যয়। বেতন হচ্ছে আমাদের একটা মুনাফা জাতীয় ব্যয়। বরাদ্দকৃত বাট্টা আমাদের মুনাফা জাতীয় ব্যয়। মণিহারি মুনাফা জাতীয় ব্যয়। কমিশন, যেহেতু কমিশনের লগে কিছু নাই, তার মানে আমার বুঝে নিতে হবে এটা প্রদত্ত কমিশন, তার মানে প্রদত্ত কমিশন মানে হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। সন্দেহজনক দেনা সঞ্চিতি, আমি তোমাদেরকে বলছিলাম যে ওই কুঋণ সঞ্চিতি সবসময় মাইনাস ফিগারে রাখবা। কুঋণ সঞ্চিতি সবসময় মুনাফা জাতীয় ব্যয় থেকে মাইনাস ফিগারে রাখবা, অর্থাৎ বাদ দিয়ে দিবা, কারণ কুঋণ সঞ্চিতি কিন্তু বাদ যাইতো। যেহেতু আমাদের কুঋণ নাই এই অঙ্কে, কিন্তু কুঋণ সঞ্চিতি আছে, তাই কুঋণ সঞ্চিতিটাকে এখনও বাদ দিয়ে রাখতে হবে। অর্থাৎ কুঋণ সঞ্চিতিটা তুমি কি করতে পারবা না? অ্যাভয়েড করতে পারবা না মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে। তোমাকে অবশ্যই কুঋণ থেকে কুঋণ সঞ্চিতিটা কি করতে হবে? বাদ দিতে হবে। যেহেতু আমাদের কুঋণ দেওয়া নেই, তাই আমরা কুঋণ সঞ্চিতিটা মুনাফা জাতীয় ব্যয় থেকে বাদ দিলাম। সো আমাদের এখানে অলরেডি মুনাফা জাতীয় ব্যয়ের ভিতরে আমরা 1,33,000 পাইছিলাম। এখন আমরা এই যে পরোক্ষ খরচগুলো আছে, আরও মুনাফা জাতীয় ব্যয়গুলো আছে, সেইগুলো আমরা এখানে প্লাস মাইনাস করব। প্লাস মাইনাস করে আমরা পাইলাম হলো 28,000 টাকা। তাহলে 1,33,000 থেকে আমরা 28,000 টাকা বাদ দিলে আমাদের কি বের হইতেছে? 1,61,000 টাকা। এই 1,61,000 টাকা কিন্তু আমাদের মুনাফা জাতীয় ব্যয়।
তাহলে ইন টোটাল আমরা একটা ছকের ভিতরে মুনাফা জাতীয় ব্যয় করে ফেললাম এবং এইখান থেকে খুঁজে খুঁজে তোমরা দেখবা যে প্রশ্নের মধ্যে মুনাফা জাতীয় ব্যয় কী কী আছে, ঠিক আছে। এরপর আমাদের বলছে যে উদ্দীপকের আলোকে মেসার সালে অ্যান্ড কংয়ের একটি শুধু রেওমিল প্রস্তুত করো, মানে শুদ্ধ হবে আর কি, শুধু না শুদ্ধ রেওমিল প্রস্তুত করো। সো এইখানে যেই ভুলগুলো আছে দেখো, এখানে আমরা একটু বুঝি। রেওমিল দেওয়া আছে, প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট ঠিক আছে, ক্রয় ডেবিট ঠিক আছে, বেতন ডেবিট ঠিক আছে। এই যে পাওনাদার দেখতে পাচ্ছ, পাওনাদারটা তো ক্রেডিট হওয়ার কথা, ডেবিট দিচ্ছে তাই না। দেনাদার ডেবিট ঠিক আছে, ব্যাংক জমার উদ্ধৃত্ত এটা ক্রেডিট না, এটা ডেবিট হওয়ার কথা, কারণ ব্যাংক জমার উদ্ধৃত্ত হচ্ছে আমার কি সম্পদ। তারপর হচ্ছে আন্তঃফেরত, এখানে আমরা তাহলে ভুলগুলো সংশোধন করে কি করে দিই, আমরা একটা রেওমিল প্রস্তুত করে দিই। ডেবিট ক্রেডিট কোথায় কি ভুল আছে তুমি প্রশ্নের সাথে মিলিয়ে দেখতে পারো। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট ব্যয় হিসাবে, ক্রয় ডেবিট ব্যয় হিসাবে, তারপর হচ্ছে বেতন ডেবিট খরচ হিসেবে, পাওনাদার ক্রেডিট, তারপর হচ্ছে দেনাদার ডেবিট, তারপর হচ্ছে তোমার ব্যাংক জমা উদ্ধৃত্ত ডেবিট, তারপর হচ্ছে তোমার আন্তঃফেরত যেহেতু ক্রয় ফেরত তাই ডেবিট, আন্তঃফেরত যেহেতু বিক্রয় ফেরত তাই ডেবিট, তারপর হচ্ছে আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত মনে রাখবা। জাহাজ ভাড়া হচ্ছে তোমার ডেবিট, তারপর হচ্ছে প্রদেয় বিল দায় ক্রেডিট, তারপর হচ্ছে গৃহীত ঋণ দায় ক্রেডিট, দালান কোঠা ডেবিট, তারপর হচ্ছে তোমার বরাদ্দকৃত বাট্টা যেহেতু প্রদত্ত মানে ব্যয় তাই ডেবিট, তারপর হচ্ছে মূলধন হচ্ছে তোমার মালিকের সত্ত্বকে বৃদ্ধি করে তাই ক্রেডিট, বিক্রয় আয় তাই ক্রেডিট, বই ফেরত হচ্ছে তোমার ক্রয় ফেরত তাই ক্রেডিট, ঠিক আছে। মণিহারি তোমার ডেবিট এবং কমিশন তোমার হচ্ছে ডেবিট, কারণ প্রদত্ত কমিশন। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, এর আগে সব ভিডিওতে আমি বলতেছি যে সকল ধরনের সঞ্চিতি ক্রেডিট, শুধুমাত্র পাওনাদারের বাট্টা সঞ্চয়ী ডেবিট। এখানে কুঋণ সঞ্চিতি আছে, মানে সন্দেহজনক দেনা সঞ্চিতি আছে, তাই এটা কি, এটা অবশ্যই ক্রেডিট। সো এই ছিল আমাদের কি বলতো, জাস্ট আমরা দেখে খুঁজে বের করে খালি বসায়া দিব, হয়ে যাবে। এই ছিল আমাদের 3 নম্বর অঙ্কের সমাধান। যারা 3 নম্বর অঙ্কটি করো নাই তারা এখন আমাদের কাছ থেকে করে নিতে পারো, আর যারা আগের ভিডিওগুলো পাচ্ছ না তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক দিতে পারো বা প্লেলিস্ট চেক দিতে পারো। আল্লাহ হাফেজ।